সহানুভূতি, বোধগম্যতা, ব্যবহার, বিশ্বস্ততা, আনুগত্য এবং তীক্ষ্ণ নজর, এই কতগুলি তার মূল মন্ত্র কিন্তু হবে। যিনি সেবিকা হবেন তার জীবনের মূল কতগুলি মন্ত্র থাকবে এবং তিনি কতগুলি বৈশিষ্ট্যের অধিকারিণী হবেন, যার মধ্যে থাকবে ধৈর্য, সহানুভূতি, বোধগম্যতা, ব্যবহার, বিশ্বস্ততা, আনুগত্য এবং তীক্ষ্ণ নজর। এই গুণগুলি একজন সেবিকার মধ্যে থাকলে তিনিই হতে পারবেন আদর্শ সেবিকা বা আইডিয়াল নার্স। তার কতগুলি কর্তব্য কিন্তু থাকবে, বলো। আর একবার বলবেন? হ্যাঁ, যিনি নার্স বা সেবিকা তিনিও একজন মানুষ, তিনিও কিন্তু কারো মা, কারো বোন, হ্যাঁ, তারও কিন্তু সংসার রয়েছে, তিনিও একজন মানুষ, কিন্তু তারও সুখ দুঃখ অনেক কিছু থাকবে জীবনে। কিন্তু তিনি যখন একজন পেশেন্টের সামনে থাকবেন, পেশেন্টকে তিনি যখন শুশ্রূষার দায়িত্ব নেবেন, তখন তারও কতগুলি কর্তব্য থাকবে এবং তার কতগুলি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকবে। সেগুলি কি? সেগুলি হচ্ছে ধৈর্য, সহানুভূতি, বোধগম্যতা, ব্যবহার, বিশ্বস্ততা, আনুগত্য এবং তীক্ষ্ণ নজর। এগুলো যদি থাকে তাহলে একটা পেশেন্টকে তিনি সহজেই সুস্থ করে তুলতে পারবেন খুব তাড়াতাড়ির মধ্যে। এই গুণগুলি একজন সেবিকার মধ্যে থাকলে তিনি হবেন একজন আদর্শ সেবিকা। এবং তার কতগুলি কর্তব্য থাকবে। হ্যাঁ, নার্সিং কেয়ারের কতগুলো কর্তব্য আছে, যেগুলো হচ্ছে ডাক্তারের প্রতি, সেবা প্রতিষ্ঠানের প্রতি, রোগীর প্রতি এবং নিজের প্রতি। সেবিকার নিজের প্রতিও কিছু কর্তব্য থাকবে, রোগীর প্রতি কর্তব্য থাকবে এবং ডাক্তারের প্রতি এবং সেবা প্রতিষ্ঠানের প্রতিও কতগুলি কর্তব্য থাকবে। ডাক্তারের প্রতি কি কর্তব্য থাকবে? ডাক্তারের প্রতি কর্তব্য বলতে আমরা বুঝি সেবা প্রতিষ্ঠানের উপরে কর্তব্যকে বোঝানো হয়। সেবা প্রতিষ্ঠান বা হাসপাতাল আমরা যাই বলি না কেন, তার মালিক একজন হতে পারে, দুই বা তার থেকেও বেশি হতে পারে, এবং সরকারি হাসপাতালও হতে পারে। ডাক্তারের নির্দেশ মতো রোগীর সামগ্রিক সেবা করাই হচ্ছে নার্সের কাজ। ক্লাসে কিছু সমস্যা হয়েছে? হ্যাঁ স্যার, কোনো আওয়াজ আসছে না। স্যার, ম্যাম মনে হয় লেফট হয়ে গেছেন। আবার এসছে, ফোন এসেছিল বোধহয় জন্য। হ্যাঁ, একটা স্টুডেন্ট ফোন করেছিল, দিয়ে ও জয়েন হতে পারছে না, আমাদের স্কুলেরই স্টুডেন্ট। পার্থ লিংক তো বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, জয়েন হয়েছে মনে হয়। ঠিক আছে। তাহলে বা সেবা প্রতিষ্ঠানের কর্তব্য সেগুলো দেখো কি হতে পারে। রোগীর প্রতিদিন ডাক্তারের পরামর্শ মতো সেবিকা প্রতিদিন এই রেকর্ড গুলি কিন্তু করে রাখবেন। কি রেকর্ড করবেন? 1 নম্বর, রোগীর দেহের তাপমাত্রা, কত টেম্পারেচার রোগীর, নাড়ির গতি বা পালস রেট, রোগী মিনিটে কতবার শ্বাস টানছে বা রেসপিরেশন রেট, এগুলি সবকিছু রোগীর ফাইলে লিপিবদ্ধ করে রাখতে হবে প্রতিদিন। হ্যাঁ, তাহলে রেসপিরেশন রেট কত হয়? রেসপিরেশন রেট হচ্ছে পার মিনিটে 18 বার হচ্ছে আমাদের রেসপিরেশন রেট। আর পালস রেট কত আমাদের? 72 পার মিনিট হচ্ছে নর্মাল। আর টেম্পারেচার হচ্ছে নর্মাল কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এগুলো হচ্ছে নর্মাল আমাদের থাকে। কিন্তু যিনি অসুস্থ হবেন
তার কিন্তু এগুলি নর্মাল থাকবে না। তাহলে প্রতিদিন সে রেকর্ডটা কিন্তু নার্সকে রাখতে হবে ডাক্তারের পরামর্শ মতো। টেম্পারেচার, পালস এবং রেসপিরেশন রেট প্রতি মিনিটে কতবার নিচ্ছে সেগুলো কিন্তু লিখে রাখতে হবে। 2 নম্বর কি, মলের রং মানে স্টুল, স্টুল হ্যালো কেমন ম্যাম, হচ্ছে পায়খানা। ম্যাম বলো। পালসটা আরেকবার বলুন তো, পালসটা। পালস রেট হচ্ছে নর্মালি থাকে আমাদের 72 পার মিনিট। এবার 70 থেকে 82, 90 এরকম হতে পারে। 100 কিংবা তার বেশি হয়ে গেলে তাকে বলা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। যখন আমাদের জ্বর হয় কিংবা কোনো কারণে আমাদের টেনশনের মধ্যে পড়ে যায়, হঠাৎ করে কোনো ভয় পেয়ে যায়, তখন কিন্তু আমাদের পালস রেটটা বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের ট্যাকিকার্ডিয়া। তারপর তোমার থাইরয়েডে যদি কোনো প্রবলেম হয়, হাইপার থাইরয়েডিজম যদি হয়, তাহলে কিন্তু আমাদের পালস রেটটা মোর দেন 100 হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। আর যখন 50 বা তার কম হয় তখন তাকে বলা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। আর নর্মাল থাকছে হচ্ছে 72 পার মিনিট। এটা হচ্ছে তোমাদের পালস রেট। তারপর হচ্ছে রেসপিরেশন রেট কত। রেসপিরেশন রেট, এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ নিচ্ছি, হ্যাঁ, শ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, তো এটা হচ্ছে আমাদের মিনিটে কতবার হয়, 18 পার মিনিট। এটা হচ্ছে আমাদের শ্বাসক্রিয়া, 18 পার মিনিট। আর নর্মাল টেম্পারেচার কত হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নর্মাল টেম্পারেচার। এটা যখন 99, 100, 101, 102 হয় তখন আমাদের বলা হচ্ছে কি, সেটা আমাদের ফিভার। হ্যাঁ, কোনো কারণে আমাদের শরীরের মধ্যে প্রদাহ হলে, কোনো কারণে ইনফেকশন হলে, হ্যাঁ, তখন আমাদের কিন্তু আমাদের পালস রেট, আমাদের টেম্পারেচারটা হাই হয়, তখন আমাদের বলা হয় ফিভার। তাহলে এইগুলো আমাদের রেকর্ড করে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে মল বা স্টুল। স্টুলের রং, স্টুলের ঘনত্ব মানে কনসিস্টেন্সি, মানে সেটা সফট না লুজ না সেটা হার্ড, হ্যাঁ, সেটা আমাদের নোট করে রাখতে হবে। মলের সঙ্গে রক্ত কিংবা কোনো কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে বমি, বমির রং, বমির বিশেষ কারণ কি, কি কারণে সে কি ধরনের খাওয়া দাওয়া করেছে, বমির কারণটা তাকে জানতে হবে। এবার হচ্ছে ঘুম, রোগী কতক্ষণ ঘুমিয়েছে, রোগীর ঘুম খুব গভীর না পাতলা ঘুম সেটা জানতে হবে। রোগীর কোনো যন্ত্রণা থাকলে সেটি প্রকৃতির এবং তার জন্য নার্স কি ব্যবস্থা নিয়েছে তার জন্য জানতে হবে। সর্দি কাশি, সর্দি কাশি হলে তা প্রকৃতির কারণে হয়েছে, ঠান্ডা লেগে হয়েছে, সর্দি নাক দিয়ে বেরোচ্ছে, তার প্রকৃতিটা কেমন, সেটা খুব কঠিন, হার্ড, ইয়েলো কালার না জলের মতো সর্দি, হ্যাঁ, ঘন ঘন হাঁচি হচ্ছে কিনা তার সঙ্গে, সেগুলো আমাদের নোট করে রাখতে হবে এবং ডাক্তারকে সেটা ইনফর্ম করতে হবে বা জানাতে হবে। রোগী কতটা পরিমাণ জল বা তরল পানীয় খেয়েছে, ইনটেক করেছে, কতটা পরিমাণ মূত্র ত্যাগ করেছে বা আউটপুট হয়েছে, তার একটা চার্ট কিন্তু তাকে করে রাখতে হবে এবং ডাক্তারকে সেটা দেখাতে হবে। রোগীকে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে, রোগীর খিদে কেমন সেটা ডাক্তারকে জানাতে হবে। রোগীকে কি কি ওষুধ দেওয়া হচ্ছে এবং কতবার দেওয়া হচ্ছে সেই রিপোর্ট কিন্তু লিখে রাখতে হবে। এগুলো হচ্ছে ইনটেক এবং আউটপুট চার্ট। এরপর হচ্ছে এগুলো হলো সেবা প্রতিষ্ঠানের প্রতি এবং ডাক্তারের প্রতি কর্তব্য। ওই সেবা প্রতিষ্ঠানের প্রতিও যা কর্তব্য, ডাক্তারের প্রতিও সে একই রকমের কর্তব্য। এরপর হচ্ছে কি, রোগীর তার নার্সের তার রোগীর প্রতি যে কর্তব্য হয়, রোগীর প্রতি নার্সের যে কতগুলি কাজ হয় সেগুলি হচ্ছে কি, ডাক্তারের নির্দেশ অনুযায়ী রোগীকে সময় মতো পায়খানা, প্রস্রাব, স্নান, আহার করানো এবং ওষুধ খাওয়ানো। ডাক্তারের নির্দেশ ছাড়া কোনো ওষুধ প্রয়োগ করা উচিত নয়। ডাক্তার যে যে ওষুধগুলো তাকে বলে দিয়ে যাবে যে এই ওষুধগুলো আজকে খাওয়াবে, সেগুলোই কিন্তু খাওয়াতে হবে। রোগীকে তার রোগ সম্বন্ধে জানানোর একমাত্র অধিকার আছে ডাক্তারের। রোগীর মারাত্মক কোনো রোগ হলে সেটি রোগীকে নার্সের অবশ্যই জানানো উচিত। রোগীর সঙ্গে অপ্রয়োজনীয় কথা বা তর্ক বিতর্ক করা উচিত নয় নার্সের। কখনোই রোগীর সঙ্গে কোনো তর্ক বিতর্ক কিংবা তাকে যাতে রোগী অফেন্ডেড হয়ে যায়, রোগীর নার্সের প্রতি বিশ্বস্ততা হারিয়ে যায়, সেরকম যেন ব্যবহার নার্সের কখনোই রোগীর সঙ্গে করা উচিত নয়। রোগীর বাড়ির লোক ভিজিটিং আওয়ার্সে এসে নার্সকে অহরহ জিজ্ঞাসাবাদ করতে পারে, হ্যাঁ, রোগের নাম, পরিচয় ইত্যাদি সম্পর্কে। তখন নার্সকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় দিতে হবে। অর্থাৎ কঠিন কিছু রোগ হলে বা রোগের গতি প্রকৃতি মারাত্মক হলে সেটা কিন্তু ডাক্তারবাবুর উপরে ছেড়ে দিতে হবে। অবশ্যই সেক্ষেত্রে মুখ তিনি নিজে খুলবেন না। নার্স তার বুদ্ধিমতো রোগের ব্যাখ্যা দেবেন এবং সেই রোগটি বিপজ্জনক না হয়ে থাকতে পারে। তাহলে ডাক্তার যেটুকু বলবেন ওনাকে বলতে সেটুকুই যেন উনি বলেন, উনি যেন এক্সট্রা কোনো কিছু না বলেন। যদি রোগীর কোনো মারাত্মক রোগ হয়ে থাকে সেটা কিন্তু পেশেন্ট পার্টিকে বলা সঙ্গে সঙ্গে যাবে না, তাহলে কিন্তু আরো টেনশন করবে, জিনিসটা আরো খারাপের দিকে যাবে। ভিজিটিং আওয়ার্সে রোগীর বাড়ির লোকের সঙ্গে কোনো উত্তপ্ত কথাবার্তা বলা চলবে না। কোনো রোগী এইডস রোগে আক্রান্ত হলে, অর্থাৎ HIV পজিটিভ হলে নার্সকে সদা সতর্ক থাকতে হয়। সে সঙ্গে রোগীর এইডস এর খবর যেন চারিদিকে ছড়িয়ে না পড়ে সেদিকে নার্সকে সতর্ক থাকতে হবে।
রোগীর শরীরে কোনো অসুবিধা, ব্যথা বা অস্বস্তি থাকলে সেটা জেনে নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো তাকে চিকিৎসা করতে হবে, অবহেলা করা চলবে না। তাহলে যেগুলো কোনো গোপনীয় কথাবার্তা আছে সেই গোপনীয় কথাবার্তাগুলি কিন্তু তাকে সবার সামনে প্রকাশ করা যাবে না। যেমন HIV ইনফেকশন, হিউম্যান ইমিউনো ভাইরাস, এইডস, হ্যাঁ, এগুলো তো খুব ছোঁয়াচে রোগ। তবে কোনো পেশেন্টের যদি এইডস থেকে থাকে তাহলে কিন্তু তাকে তার পেশেন্ট পার্টির সামনে কিন্তু সবারই সামনে সেটা কিন্তু প্রকাশ করতে যাওয়া যাবে না। ডাক্তার যেটুকু বলবে সেটুকুই তাকে নিতে হবে। এরপর রোগীর প্রতি নার্সের যা যা করা উচিত সেগুলো। রোগীর প্রতি কি করা উচিত? দিনের শুরুতে বা সকাল বেলায় নার্সের প্রধান কাজ হচ্ছে রোগীকে স্নান করিয়ে দেওয়া। রোগী যদি বাথরুমে যেতে পারে তাহলে তাকে ওয়ার্ড মধ্যস্থ বাথরুমে গিয়েও স্নান করিয়ে দেওয়া যায়। কিন্তু রোগী যদি বাথরুমে না যেতে পারে তাহলে তাকে খাটের বাইরে মাথা নিয়ে এসে মাথা ধুইয়ে দিতে হবে, ঈষদুষ্ণ জলে গা মুছিয়ে চুল আঁচড়িয়ে গায়ে পাউডার দিয়ে দিতে হবে নার্সকে। যদি পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না হয়, পেশেন্ট যদি উঠতে না পারে, পেশেন্ট যদি বয়স্ক হয় কিংবা তার যদি হয়তো রিসেন্ট অপারেশন হয়েছে, সেসব পেশেন্টকে তো স্নান বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। তখন তাকে ওই বেডেরই সামনে একটা করে নিয়ে গিয়ে মাথা ধুইয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এটা নার্সের কাজ। 2 নম্বর কি? রোগীর সুষম খাদ্যের তালিকা তৈরি করে দেন হাসপাতালের ডায়েটিশিয়ানরা। ডাক্তারবাবুর পরামর্শ মতো নার্সের দেখার দায়িত্ব যে রোগী সুষম খাদ্য খাচ্ছে কিনা, তা না খেলে তাকে বোঝানো এবং রোগীর খাদ্যটি ঠিকমতো রোগীকে খেতে দিতে হবে। এই ব্যাপারে রোগীকে উৎসাহ দিতে হবে, কারণ খাদ্যের উপর শরীরের শক্তি এবং রোগ সেরে ওঠার ব্যাপারটি কিন্তু খুবই নির্ভরশীল। ডায়েটিশিয়ান কি করেন? যে যেরকম পেশেন্ট সে সেরকম পেশেন্টকে তাকে খাবারের ব্যবস্থা করে দেন। সুষম আহার খেলে কি হয়? তার শরীর সুস্থ হয়ে ওঠে এবং তিনি যে রোগে অসুস্থ সেই রোগটিও আস্তে আস্তে ভালো হয়ে যায়। তাহলে সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যের মধ্যে আমাদের 6টি উপাদানই সমান পরিমাণে থাকবে, যেটুকু দরকার সেটুকু থাকবে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। এই 6টি উপাদান যে খাবারের মধ্যে থাকে তাকে বলা হচ্ছে সুষম আহার। ডায়েটিশিয়ান এসে সেই সব খাবার ঠিক করে দিয়ে যাবেন, যেটুকু পরিমাণ তার দরকার সেটুকু খাবার পেশেন্ট ঠিকমতো খাচ্ছে কিনা সেটা কিন্তু তাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর কি? রোগীর কোষ্ঠবদ্ধতা থাকলে বা প্রস্রাব ঠিকমতো পরিষ্কার না হলে ডাক্তারকে জানানো, নার্স এবং ডাক্তারের পরামর্শ মতো নার্স ওষুধ দেন রোগীকে, যাতে কোনো কোষ্ঠবদ্ধতা বা প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পান এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাহলে রোগী যদি জল না খায় তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য হবে, তার প্রস্রাব ঠিক মতো হবে না। তাহলে জলটা ঠিক মতো খাচ্ছে কিনা সেটা তাকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে দৈহিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতার কিন্তু একান্ত প্রয়োজন। মানসিক সুস্থতা আনতে বা বজায় রাখতে নার্সের অবদান কিছু কম নয়। কারণ হসপিটালে নিজের মানুষ বলতে রোগী নার্সকেই মনে করেন। নার্সের কাজ রোগীকে ছোটখাটো কাজে অথবা বিনোদনে উৎসাহ দিতে হবে। চিকিৎসকের অনুমতি নিয়ে রোগী যদি হালকা কিছু গান শুনতে চান তাহলে শুনতে পারেন, বিছানায় বসে বসে কোনো ছবি আঁকতে পারেন, বই পড়তে পারেন ইত্যাদি। এতে মন ভালো থাকে এবং সেসব কাজে নার্স উৎসাহ দিতে পারেন। তাহলে পেশেন্টের মন যদি সুস্থ হয়ে ওঠে, দেখবে পেশেন্ট যদি কোনো কারণে ধরো 2 দিন 3 দিন জ্বর থাকলো কিংবা কোনো পেশেন্টের শরীর খারাপ থাকলো, সে যখন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে তখন মনটাও কিন্তু একটু একটু ভালো হয়ে ওঠে। সেই সময় তার ইচ্ছে করে একটু গান গাইতে, একটু ছবি আঁকতে, হ্যাঁ, একটু গল্প টল্প করতে। তো সেই সব জিনিসগুলো তাকে কিন্তু উৎসাহ দিতে হবে, যাতে পেশেন্ট কিন্তু আরো ভালো হয়ে উঠবে। একটু আলোর দিকে তাকাবে, জানলা খুলে দিলে আলোটা আসবে, সে আলোর দিকে তাকাতে পেশেন্টরা খুব চায়। হ্যাঁ, সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। সূর্যের আলো পেলে তারা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর হচ্ছে নার্সের নিজের প্রতি কর্তব্য। তাহলে হসপিটালের প্রতি কর্তব্য হলো, রোগীর প্রতি কর্তব্য হলো, এরপর নার্সের নিজের প্রতি কিছু কর্তব্য থাকবে। হাসপাতাল বা সেবা প্রতিষ্ঠানে যাবার আগে অবশ্যই নার্সকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রস্তুত হতে হবে। রোগীকে সেবা করার আগে নার্সকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সাবান দিয়ে স্নান করে, দাঁত মেজে, হাতের নখ ছোট করে কেটে, পরিষ্কার ইউনিফর্ম পরিধান করে নার্সের ডিউটিতে যাওয়া উচিত। রোগীর কাজ করার সময় অবশ্যই 2 হাত ভালো করে সাবান এবং স্যাভলন দিয়ে ধুয়ে নেওয়া উচিত। নার্স সর্বদা আহার করে ডিউটিতে নামবেন, কারণ খালি পেটে কোনো রোগীর কাছে গেলে তার নিজেরও যে কোনো ধরনের সংক্রমণ হতে পারে এবং সেই সংক্রমণ থেকে কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। তাই সুষম খাদ্য হবে নার্সের খাদ্য। সারাদিনের খাদ্য তালিকার উপযুক্ত পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট ইত্যাদি যেন থাকে। এই সুষম খাদ্য খেলে নার্সের নিজের শরীরও ভালো থাকবে এবং অবশ্যই একজন নার্স রোগীর সামনে কিন্তু খাবেন না। এক নাগাড়ে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে নার্সের নিজেরও একটু বিশ্রাম এবং বিনোদনের দরকার আছে। তাই তিনি অবসর সময়ে অবশ্যই টিভি দেখা, রেডিও শোনা, যোগাসন করা ইত্যাদির মাধ্যমে শরীরকে
চাঙ্গা রাখতে পারেন এবং মনকে সুস্থ রাখতে পারেন। মন এবং শরীর ঠিক না থাকলে রোগীর সেবা ঠিকমতো করতে পারবেন না, এতে সমস্যা বাড়বে। তাহলে এগুলি হচ্ছে নার্সের নিজের প্রতি কর্তব্য, যেগুলি তিনি খাবার ঠিকমতো খেয়ে যাবেন, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে থাকবেন, এবং তিনিও নিজেও তার একটু রেস্টের প্রয়োজন আছে 8 ঘন্টা ডিউটি করার পরে, সেজন্য তিনিও রেডিও শুনবেন, যোগাসন করবেন, টিভি দেখবেন, এবং শরীরকে ঠিকমতো রাখতে, তার মনকে ঠিকমতো রাখতে নিজেকেও তিনি যত্ন নেবেন। এটুকু কোনো প্রবলেম নেই তো? যেখানে না প্রবলেম ম্যাম। হবে সেখানে বলবে। তোমাদের বইটা আমি থরোলি করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? কারণ তোমাদের ক্লাস তো হয়নি সারা বছরই, ওই জন্য যদি বইটা একটু মানে পড়িয়ে দেওয়া যায় তাহলে তোমাদের সুবিধা হবে, এই জন্য আমি থরোলি পড়াচ্ছি। হ্যাঁ, আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমরা একটা দুটো করে প্রশ্ন অ্যান্সার রেডি করে রাখবে, বুঝতে পারলে? তাহলে তোমাদের পরীক্ষার সময় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে যদি তোমরা প্রশ্ন গুছিয়ে তৈরি করে রাখো, তাহলে সেখান থেকে তোমরা সব পেয়ে যাবে, কোনো চ্যাপ্টার ছেড়ে যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন করে রাখবে, সেখান থেকে দেখবে তোমরা কমন পেয়ে যাবে। আর এগুলো কঠিন কিছু নয়, নিজেরা পড়লেই সুন্দর পারা যায়, কঠিন কোনো সাবজেক্ট নয় এগুলো। এরপর হচ্ছে কি, একটি নার্সকে কোন কোন বিষয়ে তীক্ষ্ণ নজর, বইগুলো ফলো করছো তো? বই তোমাদের সামনে আছে তো? হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা, নার্সকে কোন কোন বিষয়ে তীক্ষ্ণ নজর দিতে হবে? রোগীর যদি শারীরিক কোনো অস্বস্তি থাকে, তাহলে নার্সকে খুব ধৈর্যের সঙ্গে উক্ত অসুবিধা বুঝতে হবে, ডাক্তারের পরামর্শ মতো অসুবিধা থেকে রোগীকে মুক্তি দিতে হবে, এবং সে ব্যাপারে কোনো অবহেলা করা চলবে না। যদি কোনো রোগীর প্রস্রাব বা পায়খানার সময় কোনো ব্যথা পান বা সহজে প্রস্রাব বা পায়খানা না করতে পারেন, তাহলে চিকিৎসকের পরামর্শ মতো রোগীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন একজন নার্স। নার্স যেন রোগীকে প্রত্যহ চেক আপ করে দেখেন, যাতে রোগীর যেন শয্যা ক্ষত বা বেড সোর না হয়ে যায়। বেড সোর একবার শুরু হলে তার ফল মারাত্মক হতে পারে। তাই রোগী যদি এক নাগাড়ে বিছানায় শুয়ে বা বসে থাকেন, তাহলে রোগীকে পাশ ফিরিয়ে দিতে হবে এবং বারবার রোগীর অবস্থান বা পজিশন পরিবর্তন করতে হবে। প্রয়োজনে রোগীকে ব্যাক কেয়ার দিতে হবে, যাতে রোগীর কোনো শয্যা ক্ষত না হয়। হ্যাঁ, এটা মানে হচ্ছে বেড সোর, যে পেশেন্ট তোমার উঠতে পারে না, পেশেন্ট খুব বয়স্ক পেশেন্ট, 80 বছর কিংবা তারও বেশি বয়স, সহজে নড়াচড়া করতে পারে না, তাহলে সেই পেশেন্টকে কি করতে হবে? বারবার তার পজিশন চেঞ্জ করে দিতে হবে। এক নাগাড়ে যদি 5 ঘন্টা 6 ঘন্টা একই রকম ভাবে থেকে যায়, তাহলে কিন্তু তার বেড সোর বা ডেকুবিটাস আলসার বলা হয়। এই ডেকুবিটাস আলসার কিন্তু তার হতে পারে, যেটা বলা হচ্ছে শয্যা ক্ষত। তো সেখান থেকে ইনফেকশন ছড়াবে, তাহলে তার ঘাটা আরো বাড়বে না, আরো বেড়ে যাবে। একবার ডেকুবিটাস আলসার শুরু হয়ে গেলে সেটা কিন্তু সহজে সারানো যায় না। তাই পেশেন্টকে পজিশন বারবার চেঞ্জ করে দিতে হবে, যাতে তার শয্যা ক্ষত বা ডেকুবিটাস আলসার না হয়। একটি ওয়ার্ডে নার্স কি কি ডকুমেন্টস রেকর্ড করতে হয়? ডকুমেন্টস বা রেকর্ড কি কি? এক নম্বর হচ্ছে রোগীর কেস রেকর্ড। রোগী কি রোগীর আসল যে মেন সিমটমস গুলো কি, সেই মেন সিমটমস গুলো কিন্তু সবসময় রেকর্ড গুলো করতে হয়। রোগীর কেস রেকর্ড সবসময় করতে হয়। রোগী কখন ভর্তি হচ্ছে এবং রোগীর ছুটির রেকর্ড, রোগী কবে কোন ডেটে কটার সময় কোন বেড নাম্বার কততে কোন ওয়ার্ডে ভর্তি হলো সেটা রাখতে হবে, এবং ছুটির রেকর্ডটা রাখতে হবে, কটার সময় তার ছুটি হলো। রোগীর দেহের উষ্ণতা, পালস, ব্লাড প্রেশারের চার্ট সেটি রাখতে হবে, ব্লাড প্রেশার কত আছে, বিপি সেটা রাখতে হবে। এরপর হচ্ছে কি, সর্বদা নার্সকে দেখতে হবে যেন প্রত্যেকটা ওয়ার্ড ঠিক মতো যেন পরিদর্শন করছেন ডাক্তার, তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকতে হবে। স্টক রেজিস্টার লক্ষ্য রাখতে হবে, ফার্নিচার, যন্ত্রপাতি, লিনেনের জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে মেডিকেল অফিসারের কল বুক রক্ষা করতে হবে, কোন কোন রোগীর জন্য কখন কখন কল বুক পাঠানো হয়েছে তার রেকর্ড রাখতে হবে। রোগীর ইনটেক এবং আউটপুট চার্ট প্রত্যহ রাখতে হবে। ল্যাবরেটরি থেকে ব্লাড বা ইউরিন রিপোর্ট কোনো রোগীর ক্ষেত্রে খুব শীঘ্র আর্জেন্ট পাঠাতে হলে টেলিফোন মেসেজ বুক করে রাখতে হবে। লিনেন বা যন্ত্রপাতি বা ডিসপেন্সারির কোনো জিনিস ওয়ার্ডে সরবরাহ করতে হলে রোগীকে সর্বদা ইনডেন্ট বুক রক্ষা করতে হবে। রোগীর ল্যাব টেস্ট রেকর্ড, এক্সরে রিপোর্ট, রোগীর ওজন ভালো করে নথিভুক্ত করে রাখতে হবে, তার জন্য রেকর্ডে খাতা তৈরি করতে হবে। হ্যাঁ, যক্ষা রোগীর ক্ষেত্রে ওয়েট রেকর্ড করতে হবে, যে যক্ষা রোগী ভুগছে, যক্ষা মানে হচ্ছে ক্ষয় রোগ বা টিবি কে বলা হচ্ছে যক্ষা রোগ। তো সে আস্তে আস্তে তার শরীর শীর্ণকায় হয়ে যায়। হ্যাঁ, পেশেন্ট যত ভুগবে তত তার শরীর অসুস্থ হয়ে যাবে এবং তার আস্তে আস্তে ওয়েট লস হবে। তো সেক্ষেত্রে তার ওয়েটটা রেকর্ড করে রাখতে হবে। তারপর হচ্ছে মেইনটেনেন্স এবং মেরামতির জন্য যদি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কমপ্লেন্ট বুক করতে হবে।
এবং সাজেশন বই রক্ষা করতে হবে। তাহলে এই 14টা পয়েন্ট কিন্তু রোগীর সম্বন্ধে নার্সকে লক্ষ্য রাখতে হবে। ইনটেক আউটপুট চার্ট করতে হবে, তার যদি কোনো কারণে কোনো প্রয়োজন ম্যাম হয় কিংবা। হ্যাঁ বলো। বলছি সাজেশন বই রক্ষা করতে হবে মানে? সাজেশন মানে যে ডাক্তার যিনি বলবেন যে এগুলো করা উচিত ওইগুলো করা উচিত নয়, ডাক্তার যে সাজেশন দেবে আচ্ছা, সেই সাজেশন গুলো কিন্তু তাকে রেকর্ড করে রাখতে হবে। ওকে। এরপর হচ্ছে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে যা জানো লেখো। নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং অফিস থেকে নার্সদের ডিউটি দেওয়া হয়। নার্সিং অফিসে থাকেন মেট্রন, ডেপুটি মেট্রন ইত্যাদি। ওরা ডিউটি রোস্টার তৈরি করেন। অনেক সময় ওয়ার্ডের ইনচার্জরাও ডিউটি রোস্টার তৈরি করে দেন। মেট্রন এবং ডেপুটি মেট্রনরা সাধারণত বিএসসি নার্সিং পাস হয়ে থাকেন, অনেকে এমএসসি নার্সিং পাসও হয়ে থাকেন। ওয়ার্ডের সিস্টাররা বা জিএনএম সিস্টার অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফস 3 বছরের কোর্স পাস করে থাকেন। নার্সিং স্কুলে জিএনএম নার্সদের যারা পড়ান তারা বিএসসি বা এমএসসি নার্সিং পাস করে থাকেন। অর্থাৎ স্টুডেন্ট নার্সদের পড়ানো নার্সিং স্কুলের টিচার বা শিক্ষিকারা পড়ান। এইভাবে একটি হসপিটালে নার্সদের সকল কাজ সমাধান হয়ে থাকে। তাহলে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে, তাহলে নার্সদের অ্যাডমিনিস্ট্রেটিভ কারা? নার্সের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা তারা হচ্ছে মেট্রন এবং ডেপুটি মেট্রন। হ্যাঁ, ওখানে হসপিটালে দেখবে অনেক জিএনএম নার্স আছে, সেই জিএনএম নার্সদের ওখানে আবার ওদেরকে নার্স তৈরি করা হয়। ওখানে নার্সিং কলেজও থাকে, সেই নার্সিং কলেজে নার্সরা থাকে যারা বিএসসি নার্সিং এমএসসি নার্সিং করে থাকেন। তারা এই জিএনএম নার্সদের পড়ান এবং তাদেরকে তারা নার্স হিসেবে ওখানে আবার ডিউটিতে পাঠান। তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জানতে হবে যে কতজন থাকে ওখানে নার্সরা, কিভাবে ওখানে হচ্ছে সেটা জানতে হবে। তাহলে এইটা হচ্ছে নার্সদের ব্যাপার গেল, নার্স নিজেদের নিয়ে কিভাবে তৈরি হবে। এরপর হচ্ছে ডায়েটারি সার্ভিস। ডায়েট, ডায়েট মানে হচ্ছে কি খাদ্য। কার খাদ্য? রোগীর খাদ্য বা রোগীর পথ্য। পথ্য মানে কি? যে খাবার খেলে রোগী সহজেই সুস্থ হয়ে ওঠে, সেটা হচ্ছে ডায়েট থেরাপি বা রোগীর পথ্য, সেটা হচ্ছে ডায়েটারি সার্ভিস। ডায়েটারি সার্ভিস সম্বন্ধে যা জানো লেখো। একটি হসপিটালে রোগীর খাবার দেওয়ার ব্যবস্থার মধ্যে থাকে একটি সুবিশাল শৃঙ্খলা। ওয়ার্ডে বিভিন্ন রকমের রোগী থাকে, সকল রোগীর ক্ষেত্রে একই রকমের খাবার প্রযোজ্য নয়। ফলে একটি শৃঙ্খলিত খাবার ব্যবস্থার মাধ্যমে রোগীদের খাবার সঠিকভাবে সার্ভ করা হয়। ধরো কোনো পেশেন্টের হার্টের প্রবলেম আছে, সেই পেশেন্টকে আমি খুব কম কোলেস্টেরল সমৃদ্ধ খাবার দেব, সেখানে বেশি ডায়েটারি ফাইবার যুক্ত সেখানে খাবার থাকবে, সেই খাবারটা সহজেই আমাদের হজম হয়ে যাবে। সেই খাবারের যে গুণগত মান। আর একজন টিবির পেশেন্ট, সে টিবির পেশেন্টকে আমি ফুললি প্রোটিন খাবার দেবো, তো তার মধ্যে ডিফারেন্স থাকবে। আবার একজন ল্যাকটেটিং মাদার, যার বাচ্চা সবে হয়েছে, তার জন্য যে পরিমাণ খাবারটা দেব, একজন পেপটিক আলসারের পেশেন্ট হবে যার পেটে ঘা আছে, তার জন্য নিশ্চয়ই সেরকম খাবার হবে না। তাহলে পেশেন্ট অনুযায়ী সেই খাবার দিয়ে থাকে কারা? ডায়েটিশিয়ানরা ঠিক করে দেয় যে কোন পেশেন্টকে আমি কতটা পরিমাণ খাবার সার্ভ করব। তাহলে সেটা শৃঙ্খলিত নিয়মে হতে হবে যাতে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেটা হচ্ছে ডায়েটারি সার্ভিস। এর মধ্যে কতগুলি প্ল্যানিং থাকবে, প্ল্যানিং এবং পদ্ধতি। রোগীর সামগ্রিক যত্নের একটি অন্যতম অংশ হচ্ছে খাবার বা খাদ্য। রোগীর চিকিৎসার সঙ্গে সঙ্গে কিছু সঠিক পুষ্টিকর খাদ্য খুবই জরুরি। সেজন্য রোগীর জন্য হসপিটালে এখন ডায়েটিশিয়ানের প্রথা চালু হয়েছে। অর্থাৎ এই রোগীদের মধ্যে যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ খাবার বা নর্মাল ডায়েট দেওয়া যেতে পারে, তাকে এই নর্মাল বা সাধারণ পুষ্টিকর খাদ্যই দেওয়া হয়। কিন্তু সকল রোগীর ক্ষেত্রে তো নর্মাল ডায়েট প্রযোজ্য হয় না। রোগের ধরন অনুযায়ী এক এক রোগীর এক এক রকমের খাদ্য প্রয়োজন হয়। যেমন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ডায়াবেটিক ডায়েট দেওয়া হয়। ডায়াবেটিক ডায়েট কি? যেখানে আমাদের সুগারের পরিমাণটা কম থাকবে। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে একটা রোগ যেটার জন্য আমাদের ইনসুলিন দায়ী। আমাদের শরীরে একটা হরমোন, ইনসুলিন হরমোন, যেটা প্যানক্রিয়াসের ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের নিঃসরণ ঘটে। তাহলে ইনসুলিনের যদি আমাদের নিঃসরণ কম হয়, তখন কি হবে? আমরা যে কার্বোহাইড্রেট দিয়ে খাবারটা খাচ্ছি, যেমন হচ্ছে তোমার ভাত, রুটি, চিনি, মিষ্টি, ডাল, এই ধরনের খাবারগুলোতে কি হয়? শর্করা জাতীয় খাবার বেশি থাকে। তো সেই খাবারটা আমাদের শরীরে পাচিত হয় না। শরীরে পাচিত না হওয়ার জন্য আমাদের শরীরের সাথে জমতে থাকে, এবং জমতে জমতে কি হয়? আমাদের শরীরের সুগারের লেভেলটা হাই হয়ে যায়। আমাদের নর্মাল সুগারের লেভেল কত হচ্ছে? 80 থেকে 100 ml পার জিএম। তো সেই পরিমাণটা আমাদের বেশি হয়ে যাচ্ছে।
যখন 80 থেকে 100 ml/gm টা বেশি হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে আমাদের শরীরে সুগারের সিমটমস গুলো লক্ষ্য করা যাচ্ছে। সেই সুগারের সিমটমস গুলো কি কি? আমাদের ঘন ঘন জল তেষ্টা পাবে, ঘন ঘন ইউরিনেশন হবে, এবং ঘন ঘন কি হবে, আমাদের খিদেও পাবে। আর আমাদের শরীরে কোনো ঘা হলে সে ঘাটা তাড়াতাড়ি আমাদের শুকোতে চাইবে না। তাহলে এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। তো সেই ডায়াবেটিক পেশেন্টকে আমি কি ধরনের খাবার দেবো? তাকে যদি আবার বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিই, একেই তার শরীরে ইনসুলিনের অভাব আছে, তাকে যদি আমি বেশি করে আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা দিই, তখন কি হবে, তার শরীরে সুগারের মাত্রাটা আরো হাই হয়ে যাবে। তাহলে তাকে সুগার বর্জিত খাবার দিতে হবে। হ্যাঁ, আবার জন্ডিস ক্ষেত্রে অন্যরকম। জন্ডিস পেশেন্টের কি হয়, তার বিলিরুবিনটা হাই হয়ে যায়। নর্মাল যে বিলিরুবিনের মাত্রা থাকে, হ্যাঁ, 2 মিলিগ্রাম পার্সেন্টেজ, সেটা যখন তার চেয়ে বেশি হয়ে যায়, তখন আমাদের কি হয়, শরীরটা স্কিনটা ইয়েলো কালারের হয়ে যায়। বিলিরুবিনের মাত্রা হাই হলে কি হয়, আমাদের পেচ্ছাপের রংটা হলদে হয়ে যায়, পায়খানার রংটা সাদা রঙের হয়ে যায় জন্ডিস হলে। তো সেই সব পেশেন্টকে কি দেবো আমরা? সেই সব পেশেন্টকে আমরা তেল ঝাল একদম পুরো বাদ দিতে হবে, ফোটানো জল দিতে হবে, প্রচুর পরিমাণে জল খাবে, ফ্যাট বর্জিত খাবার, ঝাল মশলা বর্জিত খাবার, সেটা আমাদের দিতে হবে। তাহলে সেই পেশেন্টকে, জন্ডিস রোগীর ক্ষেত্রে মশলা ছাড়া সেদ্ধ খাবার আমাদের দিতে হয়। যক্ষা রোগীর ক্ষেত্রে হাই প্রোটিন ডায়েট দিতে হয়। যক্ষা হচ্ছে আমাদের ক্ষয় রোগ, সবসময় আমাদের শরীরের মধ্যে সেটা ক্যাটাবলিজম হচ্ছে, খাবারটা ভেঙে যাচ্ছে, আমাদের শরীরটা আরো রুগ্ন হয়ে যাচ্ছে ক্ষয় রোগে। তো তাকে কি দিতে হয়? হাই প্রোটিন ডায়েট দিতে হয়। হাই প্রোটিন কি হচ্ছে, যেখানে মাছ মাংস ডিম দুধ বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে হাই প্রোটিন খাবার। তাই রোগের ধরনের উপর নির্ভর করে তাদের খাবার দেওয়া হয়, এবং কোন কোন রোগীকে কি ধরনের খাবার দেওয়া হবে তা নির্দেশ দেয় ডায়েটিশিয়ান। তিনি প্রত্যেক রোগীর সঙ্গে কথা বলেন, কেস হিস্ট্রি এবং রোগীর ফাইল দেখে নিশ্চিত করে বলে দেন এবং লিখে দেন কাকে কি ধরনের ডায়েট দেওয়া হবে বা দেওয়া উচিত। সেই মতো ডায়েট চার্ট করে তিনি একটি কপি বা ওয়ার্ড নার্সের হাতে দেন এবং রোগীর ফাইলের মধ্যে রাখার জন্য। আরেকটি কপি দেন প্যান্ট্রি দপ্তরের কর্মীদের হাতে, যেখানে খাবার পরিবেশন করা হচ্ছে সেখানে প্যান্ট্রি, অর্থাৎ যারা প্রত্যহ রোগীদের খাবার সার্ভ করে থাকেন, সেখানে একটা কপি দেন। ফলে প্রত্যহ রোগীর ডায়েট চার্ট অনুযায়ী রোগীকে খাবার দেওয়ার ব্যাপারটি সহজতর হয়। প্রত্যহ হসপিটালে রোগীর সংখ্যার উপরে নির্ভর করে হসপিটালে রান্নার জন্য কাঁচামাল আসে। কাঁচামালেরও সহজলভ্যতার উপরে নির্ভর করে কিচেন ম্যানেজারের ঠিকঠাক করে দেন যে কয়দিনে কি কি রোগীর জন্য কেমন ধরনের রান্না বা খাবার বানানো হবে। মূল রান্নাঘর বা কিচেন থেকে খাবার প্রতিটি ওয়ার্ডের প্যান্ট্রিতে চলে যায়। প্রত্যেক ওয়ার্ডের প্যান্ট্রিতে ওয়ার্ড মধ্যস্থ রোগীর ডায়েট চার্ট থাকে। ফলে ওই চার্ট অনুযায়ী প্রতিটি রোগীর চিকিৎসকের পরামর্শ মতো খাবার সার্ভে করেন প্যান্ট্রির কর্মচারীরা। সঙ্গে সঙ্গে ওয়ার্ডের ইনচার্জ এবং ওয়ার্ডের নার্সরা রোগীর খাবারটি একেবারে চেক আপ করে নেন যে ওই রোগী ঠিকঠাক খাবার পেলো কিনা। ফলে সমস্ত রোগীর ক্ষেত্রেই রোগের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সুনির্দিষ্ট খাবারটি পেতে কোনো অসুবিধা হয় না। তো পর্যন্ত ক্লিয়ার আছে? তোমরা বুঝতে পারছো সবকিছু? হ্যাঁ ম্যাম। আচ্ছা, Yes, ma'am. হ্যাঁ। এরপর হচ্ছে দেখো, যেসব পেশেন্ট খেতে পারে না, যারা খাবার খেতে পারে না, যেমন কি একটি রাইলস টিউব পরানো থাকে পেশেন্টকে, যে পেশেন্ট খেতে পারে না। হ্যাঁ, কোন রোগীর ওয়ার্ডে থাকে, অর্থাৎ যে পেশেন্ট মুখে খেতে পারে না, সেসব রোগীকে চিকিৎসকের পরামর্শ মতো তরল পুষ্টিকর খাদ্য বা নিউট্রিশাস লিকুইড ফুড সার্ভ করা হয়। নার্স যে তরল খাদ্য রাইলস টিউবের মাধ্যমে রোগীকে খাইয়ে দেন। আবার যে সকল রোগীর ক্ষেত্রে এনপিএম অর্থাৎ মুখে কিছু খাওয়া যাবে না, নো ফুড পার মাউথ, সেই সকল রোগীদের ক্ষেত্রে মাথার কাছে এনপিএম বোর্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং প্যান্ট্রির কর্মচারীদের নির্দেশ দেওয়া হয় সে রোগীকে কোনো খাদ্য না দিতে। তাহলে যাদের মুখ দিয়ে কোনো খাবার খাওয়ানো যাবে না, সেটাও কিন্তু তাদেরকে ইনফরমেশন দিতে হয় যে কোনো পেশেন্ট মুখ দিয়ে খেতে পারবে না। হ্যাঁ, তখন তাদের কি করতে হয়? রাইলস টিউব দিয়ে খাওয়াতে হয়। এইভাবে গোটা হাসপাতালের সামগ্রিক ডায়েটারি ব্যবস্থাটি অনবরত চালু থাকে। মনে রাখতে হবে, একটি হাসপাতালের খাবারের পরিষেবা বা ডায়েটারি সার্ভিস কিন্তু খুবই জরুরি পরিষেবা। এই পরিষেবার উপরে নির্ভর করে গোটা হসপিটালের সুনাম এবং সুখ্যাতি। তাই একটি হসপিটালের ডায়েটারি সার্ভিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং শৃঙ্খলিত হওয়া প্রয়োজন। এই ডায়েটারি সার্ভিসের উপরেই হসপিটালের সামগ্রিক কাজকর্ম অনেকটাই নির্ভর করছে। তাহলে এটা হলো ডায়েটিক সার্ভিস, খাবার দাবার কিভাবে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস। ইমার্জেন্সি দেখো, প্রত্যেকটা হসপিটালে তোমরা যখন যাও, সেখানে তোমরা দেখতে পাও যে ইমার্জেন্সি একটা করে বিভাগ থাকছে। ইমার্জেন্সি বিভাগ ছাড়া কোনো হসপিটাল হয় না। সেখানে কি হয়, ইমার্জেন্সি বিভাগে কি হয়? ইমার্জেন্সি সার্ভিস বা আপৎকালীন পরিষেবা সম্পর্কে যা জানো লেখো। এটা কি?
এমন কিছু অসুস্থতা আছে যা হঠাৎ আক্রান্ত ব্যক্তিকে মারাত্মক করে ওঠে। এই ক্ষেত্রে অত্যন্ত তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন হয়, তা না হলে কিন্তু রোগীর মৃত্যু হতে পারে। এগুলি কি ইমার্জেন্সি কেস কোনগুলি? যেগুলি হচ্ছে হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ, অ্যাপেন্ডিক্সের হঠাৎ তীব্র যন্ত্রণা, অ্যাকিউট অ্যাবডোমেন। অ্যাকিউট অ্যাবডোমেন মানে প্রচন্ড পেটে ব্যথা, অ্যাকিউট অ্যাবডোমেন। এবং কোনো দুর্ঘটনা যেমন গাড়ি চাপা, বজ্রাঘাত, সাপে কাটা, জলে ডোবা ইত্যাদি ব্যক্তিকে বলা হচ্ছে ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি কাকে বলবো? যে আহত ব্যক্তি, যে পেশেন্ট, যে আহত ব্যক্তি তাকে বলা হচ্ছে ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি কারা? যাদের হার্ট অ্যাটাক হয়েছে, কিংবা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটছে, কিংবা পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা বজ্রাঘাত পড়েছে, হ্যাঁ সাপে কেটেছে, কিংবা জলে ডুবে গেছে, সেই সব আহত ব্যক্তিকে বলা হচ্ছে ক্যাজুয়ালিটি। দুর্ঘটনাস্থল থেকে বা হঠাৎ অসুস্থ ব্যক্তিটিকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে আনা হয় এবং ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। একটি হসপিটালের ইমার্জেন্সি সার্ভিস যদি উন্নততর হয় বা ভালো হয়, তাহলে অনেক মরণাপন্ন রোগীও কিন্তু বেঁচে যায়। এবার হচ্ছে ভাইটাল সাইন কাকে বলে? ভাইটাল মানে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ভাইটাল। প্রাণ চিহ্ন মানে হচ্ছে আমাদের প্রাণ, যে আমরা যে বেঁচে আছি, আমরা কি করে বুঝবো যে কোনো পেশেন্ট মরে গেছে না কোনো পেশেন্ট এখনো জীবিত আছে? সে কিছু ভাইটাল সাইন্স আছে, সে ভাইটাল সাইন্স গুলো দেখে আমাদের বুঝতে হবে যে পেশেন্টের কন্ডিশন কেমন। অচেতন ক্যাজুয়ালিটির পরীক্ষাকালে কয়েকটি বিশেষ মূল্যবান চিহ্নের উপর আমাদেরকে সতর্ক নজর রাখতে হবে। সেগুলি কি হচ্ছে? সাড়া। সাড়া মানে হচ্ছে কি? পালস। লেভেল অফ রেসপন্স। লেভেল অফ রেসপন্স কি কি দেখে বুঝবো আমরা? একটা হচ্ছে নাড়ির স্পন্দন, তার পালস কতখানি। নর্মাল তো বললাম 72, তাহলে তার পালস কতখানি, 40 না 45 না 50 না 60, সেটা আমাকে ঠিক মতো দেখতে হবে, নাড়ির স্পন্দন। তারপর হচ্ছে কি শ্বাসক্রিয়া, তার ঠিক মতো রেসপিরেশন হচ্ছে কিনা, বুকে স্টেথো বসিয়ে দেখতে হবে তার ঠিক মতো শ্বাসক্রিয়া চলছে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাইটাল সাইন্স। এছাড়া কি? মুখের স্বাভাবিক চেহারা বা বর্ণ। দেখবে পেশেন্ট যখন খুব কোনো কারণে খুব ব্যথা হয়, হ্যাঁ কোনো কারণে ঘাবড়ে যায়, ভয় ভীতি পেয়ে যায়, তখন দেখবে পেশেন্টের চেহারার মধ্যে বিবর্ণতা চলে আসে। তাহলে পেশেন্টের স্বাভাবিক চেহারা বা বর্ণ দেখবে। আর দেহের টেম্পারেচার দেখবে কিনা, টেম্পারেচার দেখবে, দেহের তাপমাত্রা নর্মাল কত হয়, সেখান থেকে বুঝতে পারবে দেহের তাপমাত্রা তার কত আছে। এইগুলির অভাব, অনুপস্থিতি বা অস্বাভাবিকতা জীবন বিপন্নকারী আপৎকালীন অবস্থার সংকেত দেয়। এই বিশেষ চিহ্নগুলিকে বলা হচ্ছে ভাইটাল সাইন বা প্রাণ চিহ্ন। তাহলে ভাইটাল সাইন বা প্রাণ চিহ্ন হচ্ছে কি? নাম্বার 1 হচ্ছে পালস, নাম্বার 2 হচ্ছে রেসপিরেশন, নাম্বার 3 হচ্ছে টেম্পারেচার, এর নাম্বার 4 হচ্ছে তার মুখের কালার। এই 4টি হচ্ছে তার প্রাণ চিহ্ন।